কাশ্মীরে জঙ্গি হামলা এবং বেছে বেছে ধর্ম দেখে হত্যার মাধ্যমে পাকিস্তান চেয়েছিল ভারতের দুই ধর্মের মধ্যে দাঙ্গা বাঁধাতে। তবে ভারতীয়রা পাকিস্তানের সেই অভিসন্ধি ধরতে পেরেছে, আর এরপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি পাকিস্তানের মন্ত্রীরা ভারতের নিউক্লিয়ার অ্যাটাকেরও ধমকি দিচ্ছে এবং রীতিমতো তারা বলছে যদি সিন্ধুর জল বন্ধ করে দেওয়া হয় তাহলে সেই সিন্ধু নদীতে জলের বদলে ভারতীয়দের রক্ত বইবে। কিন্তু প্রশ্ন হলো, ভারতকে কি যুদ্ধে হারানো এতটাই সহজ? অন্যদিকে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অলরেডি সেনাকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন। মানে এখন আর্মি ঠিক করবে তারা কখন, কোথায় এবং কবে অ্যাটাক করবে। এমন একটা পরিস্থিতিতে একটা প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে, যদি ভবিষ্যতে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয় তাহলে ভারত কিভাবে তার প্রতিরোধ করবে? এবার অনেকে হয়তো ভাবছেন যে 1962 সালে তো চীন ভারতকে যুদ্ধে হারিয়ে দিয়েছিল, তাহলে আজকের দিনে ভারতকে যুদ্ধে হারানো কি আদৌ অসম্ভব? তো এখানে বলে রাখি, 1962 সালে ভারতের যে অর্থনীতি ছিল, যে সামরিক শক্তি ছিল, যেভাবে ইন্টেলিজেন্স ফেইলিওর হয়েছিল, তার সাথে কিন্তু আজকের দিনে ভারতের আকাশ পাতাল পার্থক্য আছে। তো চলুন দেখা যাক আজকের দিনে দাঁড়িয়ে ভারত কতটা শক্তিশালী, ভারতকে আজকের দিনে যুদ্ধে হারানো কেন অসম্ভব। সাথে যে সমস্ত পাকিস্তানি এবং ভারত বিরোধীরা ভারতকে ধ্বংস করার দিবা স্বপ্ন দেখছে তাদের একটু রিয়েলিটি চেক দেওয়া যাক। তো বন্ধুরা, আমি রয়েছি মিঠুন, আপনাদের সাথে আজ কথা হবে ভারতের স্ট্রেংথ নিয়ে। তো চলুন শুরু করা যাক। ভারতের সামনে সবথেকে বড় যে হাতিয়ার সেটা হলো ভারতের জিওগ্রাফি। ভারত বিশাল। পাকিস্তানের আকার যেখানে মাত্র 8 লক্ষ স্কোয়ার কিলোমিটার, সেখানে সম্পূর্ণ ভারতের আকার 32 লক্ষ স্কোয়ার কিলোমিটার। ভারতকে উত্তর দিক থেকে সুরক্ষা দিচ্ছে হিমালয় পর্বতমালা, যা প্রায় 2400 কিলোমিটার দীর্ঘ। এই হিমালয়ের কারণেই প্রাচীনকাল থেকে ভারতে কোনো বড় এবং শক্তিশালী দেশ আক্রমণ করতে পারেনি। চীন এবং ভারতের মধ্যে 1962 সালে যে যুদ্ধ হয়েছিল সেটাও মূলত হয়েছিল অরুণাচল প্রদেশের সাইডে এবং লাদাখ রিজিয়নে। বলতে পারেন ভারতের উত্তর পূর্ব দিকটাকে অলমোস্ট প্রোটেক্ট করে রেখেছে হিমালয়ান মাউন্টেন। এছাড়া ভারতের পশ্চিম দিকে পাকিস্তানের বর্ডার ঘেঁষে রয়েছে একটা বিশাল মরুভূমি থর, যে মরুভূমির এক্সট্রিম ওয়েদার পাকিস্তানের তরফ থেকে আসা যে কোনো অ্যাটাককে প্রতিহত করে। এছাড়া ভারতের 3 দিকেই রয়েছে বিশালাকার সমুদ্র, আর যদি কোনো শত্রুদের সমুদ্র পথে ভারতের উপর অ্যাটাক করার চেষ্টা করে তাহলে তাদের সামনে রুখে দাঁড়াবে ভারতের নেভি। এবার ভারতের নেভির ব্যাপারে আরও ডিটেলসে আমরা ভিডিওতে আগে আলোচনা করব। বঙ্গোপসাগরে ভারত একটা স্ট্র্যাটেজিক পজিশন হোল্ড করছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এখানেও ভারতের নেভির স্ট্রং প্রেজেন্স রয়েছে। এই আন্দামানের কাছেই আছে স্ট্রেট অব মালাক্কা, যা একটা গুরুত্বপূর্ণ গ্লোবাল ট্রেড রুট। এই ট্রেড রুটের মাধ্যমেই চীন সম্পূর্ণ বিশ্বের সাথে বাণিজ্য করে। যুদ্ধের পরিস্থিতিতে ভারতের নেভি এই স্ট্রেট অব মালাক্কাকে ব্লক করে যুদ্ধে একটা ইন্টারন্যাশনাল এফেক্ট আনতে পারবে। ভারতে এই মুহূর্তে প্রায় 14 লক্ষ অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল রয়েছেন, যাদের মধ্যে আর্মিতে রয়েছেন প্রায় 12,50,000, 1,40,000 আছেন এয়ারফোর্সে, ইন্ডিয়ান নেভিতে আছেন প্রায় 70,000। এছাড়া রিজার্ভ ফোর্সে আছে প্রায় 9.5 লক্ষ সৈনিক, প্যারামিলিটারিতে আছেন 6 লক্ষ। টোটাল যদি কাউন্ট করা হয় তাহলে এই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 35 লক্ষের কাছাকাছি, যা চীনের পরেই নাম্বারের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিলিটারি। আর এই মিলিটারি কিন্তু শুধুমাত্র সংখ্যায় নয়, স্কিলের দিক থেকেও অনেক এগিয়ে রয়েছে। সিয়াচেনের মতো হাই অ্যালটিটিউড থেকে শুরু করে রাজস্থানের থর মরুভূমি, জঙ্গল এরিয়া, সমুদ্র, গ্রাম, পাহাড়, পর্বত, সমস্ত জায়গায় যুদ্ধ করার জন্য ভারতীয় আর্মি একদম এক্সপার্ট। ভারতের এই আর্মিদের ট্রেনিং করার জন্য রয়েছে এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি, আইএমএ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং ওটি এর মতো প্রেস্টিজিয়াস একাডেমি। অন্যদিকে আপনারা যদি পাকিস্তানের সংখ্যাটা দেখেন তাহলে পাকিস্তানে আর্মির সংখ্যা রয়েছে রিজার্ভ এবং অ্যাক্টিভ মিলিয়ে 17 লক্ষ, যারা অলরেডি ভারতের সাথে 3টে যুদ্ধে হেরেছে। এই মুহূর্তে পাকিস্তানের ভেতরেই পাকিস্তান আর্মি হামলার শিকার হচ্ছে। প্রতি মাসে কোনো না কোনো আর্মির কনভয় বা বেসে অ্যাটাক করা হয়। যেমন মাত্র কয়েক মাস আগেই বালুচিস্তানে ট্রেন হাইজ্যাক করা হয়েছিল এবং বেছে বেছে আর্মি পার্সোনালদেরকে হত্যা করা হচ্ছিল। এমনকি ইমরান খানের পার্টিও পাকিস্তানের এই খারাপ অবস্থার জন্য, তাদের খারাপ ইকোনমির জন্য পাকিস্তানের আর্মিকে দায়ী করে। অন্যদিকে ভারতের জনগণ ভারতের আর্মিকে কন্টিনিউয়াসলি সাপোর্ট এবং রেসপেক্ট করে। এর একটা বড় প্রধান কারণ হলো ইন্ডিয়ান আর্মি কখনো ভারতের ইন্টারনাল পলিটিক্সে ইন্টারফেয়ার করেনি। এছাড়া ভারতের এই আর্মি 1965, 1971 এবং কার্গিলের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে এবং জিতেছে। এমনকি ইউনাইটেড নেশনের পিস কিপিং ফোর্সেও ভারতীয় আর্মির সংখ্যা সবথেকে বেশি।
প্রায় 5,900 জন। ফলে এক্সপিরিয়েন্সের দিক থেকে ভারতের আর্মি বহু গুণ এগিয়ে রয়েছে পাকিস্তানের থেকে। এবার আপনি ভাবতে পারেন যে আর্মি দিয়ে কি হবে, কারণ যুদ্ধে যদি কোনো দেশ ভারতের উপর নিউক্লিয়ার অ্যাটাক করে তাহলে তো আর্মি কোনো কাজেই আসবে না। তো এই বিষয়ে আমি আরেকটু ডিটেলসে নিউক্লিয়ার পার্টে ডিসকাস করব। ভারত মহাসাগরে এই মুহূর্তে ভারতের থেকে শক্তিশালী নৌবাহিনী অন্য কোনো দেশের নেই। ভারতের কাছে দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য, যেগুলোতে 30-30টা করে মোট 60টা যুদ্ধ বিমান রাখার ক্যাপাসিটি আছে, যেখানে পাকিস্তানের কাছে এই মুহূর্তে একটাও এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। ভারতের কাছে এছাড়া রয়েছে 10টা ডেস্ট্রয়ার, যেখানে পাকিস্তানের কাছে ডেস্ট্রয়ারের সংখ্যা 0। ভারতের ফ্রিগেটস আছে 15টা, পাকিস্তানের কাছে আছে 9টা। ভারতের কাছে এই মুহূর্তে 3টে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন রয়েছে, যে সাবমেরিনগুলো জলের নিচে টানা কয়েক মাস ধরে লুকিয়ে থাকতে পারে। আর এই প্রত্যেকটা সাবমেরিন সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি রাখে। এই সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি কি, এই বিষয়ে আমি ডিটেলসে নিউক্লিয়ার পার্টে ডিসকাস করব। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের কাছে একটাও নিউক্লিয়ার সাবমেরিন নেই। ভারতের কাছে 10টা ডিজেল চালিত সাবমেরিন আছে, যেখানে পাকিস্তানের সংখ্যা মাত্র 8টা। নেভির মতো এয়ারফোর্সেও ভারত পাকিস্তানের থেকে বহুগুণ এগিয়ে রয়েছে। ভারতের কাছে এই মুহূর্তে 260টা অপারেশনাল সুখোই 30 বিমান রয়েছে এবং 4.5 জেনারেশনের 36টা রাফাল রয়েছে। মিরাজ 2000 আছে 50টা, তেজাস ফাইটার জেট রয়েছে 83টা, মিগ 60টা, জাগুয়ার 110টা, মিগ 21 বাইসন 40টা। আর এই ফাইটার জেটগুলো ছাড়াও আছে আর্লি ওয়ার্নিং সিস্টেম যেমন নেত্রা। ট্রান্সপোর্টের জন্য রয়েছে C-17 এবং C-130, আর এয়ার ডিফেন্সের জন্য রয়েছে S-400 এবং আকাশ, যা ভারতের দিকে আসা যে কোনো মিসাইল এবং এয়ারক্রাফট ক্যারিয়ারকে রুখে দিতে সক্ষম। এছাড়া রয়েছে চিনুক, অ্যাপাচের এবং রুদ্রর মতো কম্প্যাক্ট হেলিকপ্টার। ভারতের কাছে এই মুহূর্তে শর্ট এবং লং রেঞ্জের সব ধরনেরই মিসাইল রয়েছে। অগ্নি 1, 2, 3, 4, 5 এই মিসাইলগুলোর রেঞ্জ প্রায় 7000 কিলোমিটার, যা অলমোস্ট পুরো এশিয়াকে কভার করে। আর এই মিসাইলগুলো পারমাণবিক বোমা ক্যারি করতেও কিন্তু সক্ষম। এছাড়া আছে পৃথ্বী সিরিজের শর্ট ডিস্টেন্সের মিসাইল, যা 150 থেকে 600 কিলোমিটারের মধ্যে আঘাত হানতে পারে। ব্রহ্মোস মিসাইল সিস্টেম, যার স্পিড মাক 3, মানে এটা শব্দের চেয়েও 3 গুণ বেশি গতিতে চলে এবং এর রেঞ্জ প্রায় 800 কিলোমিটার। এই ব্রহ্মোস মিসাইলও পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। এছাড়া রয়েছে সৌর্য মিসাইল, পাইথন, নির্ভয়, আকাশ মিসাইল। অন্যদিকে পাকিস্তানের কাছেও কিন্তু বেশ কিছু শক্তিশালী মিসাইল রয়েছে, যেমন শাহিন, আবদিল, গজনি। তবে এগুলো কোনোটাই সুপারসনিক নয়, মানে এগুলো কোনোটাই শব্দের চেয়ে বেশি গতিতে চলে না। আর এর মধ্যে কোনোটাই ব্রহ্মোসের মতো এত দ্রুত গতিতে এবং সঠিক নিশানায় আঘাত হানতে পারে না। আর ভারত যে এয়ার ডিফেন্স সিস্টেম এই সময় ব্যবহার করছে, রাশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম S-400, এটা খুব সহজেই পাকিস্তান থেকে আসা যে কোনো ফাইটার জেট বা মিসাইলকে ডিস্ট্রয় করে দিতে পারবে। একটা যুদ্ধে সব থেকে বেশি যেটা দরকার হয় সেটা হলো টাকা। এই মুহূর্তে ভারত কখন পাকিস্তানে অ্যাটাক করবে এটা পাকিস্তান জানে না। এর ফলে পাকিস্তান এই মুহূর্তে তাদের সমস্ত সেনাকে বর্ডারের কাছে ডিপ্লয় করে দিয়েছে, যার জন্য তাদের প্রতি মিনিটে প্রচুর টাকা খরচ হচ্ছে। কিন্তু পাকিস্তানের জিডিপি মাত্র $374 বিলিয়ন, যেখানে ভারতের জিডিপি পাকিস্তানের 10 গুণ, প্রায় $3 ট্রিলিয়ন। এই মুহূর্তে বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হলো ভারত। যদি ভারতকে একটা লম্বা সময় ধরে যুদ্ধ চালাতে হয়, তাহলে ভারত সেটা আরামসে চালিয়ে যেতে পারবে। ভারতের মোট ফরেক্স রিজার্ভ রয়েছে $650 বিলিয়ন, যেখানে পাকিস্তানের ফরেক্স রিজার্ভ মাত্র $15 বিলিয়ন, যার মধ্যে লোনের ইন্টারেস্ট দিতেই তাদের বেশিরভাগ টাকা খরচ হয়ে যায়। আর একটা যুদ্ধের পর যখন একটা দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হয়, তার জন্য কিন্তু টাকার প্রয়োজন হয়। আর সেক্ষেত্রে ভারত খুব সহজেই ইন্টারন্যাশনাল হেল্প নিয়ে এগিয়ে যেতে পারবে। ভারত বর্তমানে প্রযুক্তি এবং গবেষণার ক্ষেত্রে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো বহু স্যাটেলাইট লঞ্চ করেছে, যার ফলে ভারতের ডিফেন্স এই মুহূর্তে অনেক বেশি মজবুত। ভারতের দিকে আসা যে কোনো জাহাজ, যে কোনো ফাইটার জেটের আর্লি ওয়ার্নিং ভারত পেয়ে যায়। এছাড়া রয়েছে ভারতের কাছে একটা স্যাটেলাইট ডিস্ট্রয় করার টেকনোলজি, যে টেকনোলজি এই মুহূর্তে বিশ্বের মাত্র 5টা দেশের কাছে রয়েছে: আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, চীন এবং ভারত। এই টেকনোলজির মাধ্যমে ভারত শত্রু দেশের স্যাটেলাইটকে ডিস্ট্রয় করে দিতে পারবে, যার ফলে যুদ্ধের সময় সেই দেশটা একেবারে অন্ধ হয়ে যাবে। তারা তাদের মিলিটারির জন্য জিপিএস ব্যবহার করতে পারবে না।
এমনকি তাদের কমিউনিকেশন সিস্টেমও ডিসরাপ্ট হয়ে যাবে। এছাড়া ডিআরডিওর মতো রিসার্চ অর্গানাইজেশন ভারতের ডিফেন্স সেক্টরকে আরও মজবুত করতে অল টাইম কাজ করছে। উন্নত মানের ড্রোন, মিসাইল এবং ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করার কাজ চলছে। ভারত একটা পারমাণবিক শক্তিধর দেশ, তবে ভারত নো ফার্স্ট ইউজ পলিসি মেনটেন করে। মানে যতক্ষণ না অন্য কোনো দেশ ভারতের উপর পারমাণবিক অ্যাটাক করছে ততক্ষণ পর্যন্ত ভারত তার পারমাণবিক বোমা ব্যবহার করবে না। দেখুন, বর্তমান পরিস্থিতিতে দুটো পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হওয়ার চান্স খুবই কম। আর যদিও বা যুদ্ধ হয় তাহলে পারমাণবিক বোমা ব্যবহারের মতো ভুল কোনো দেশ করবে না। আপনারা জানেন নিশ্চয়ই যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কত দিন ধরে চলছে। এবার রাশিয়া তো একটা সুপার পাওয়ার, কিন্তু তারপরেও তারা ইউক্রেনে পারমাণবিক বোমা ব্যবহার করেনি। অথচ এই হামলার জন্যই রাশিয়ার উপরে প্রায় 16,000-এরও বেশি স্যাংশন চাপানো হয়েছে। এবার ভাবুন যে রাশিয়া যদি ইউক্রেনের উপর পারমাণবিক বোমা অ্যাটাক করত তাহলে তাদের সাথে কি হতো। এবার এত কিছুর পরেও পাকিস্তান যদি ঠিক করেই নেয় যে তারা ভারতের উপর পারমাণবিক অ্যাটাক করবে, তাহলে সেই অ্যাটাকের আগেই স্যাটেলাইটের মাধ্যমে ভারত তার খোঁজ পেয়ে যাবে। আর আমি যে আপনাদেরকে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটির কথা বলেছিলাম, সেক্ষেত্রে ভারত এই পলিসিটাকে মেনটেন করবে। এটা ঠিক যে যদি পারমাণবিক যুদ্ধ হয় তাহলে দুটো দেশই প্রায় ধ্বংস হয়ে যাবে, কিন্তু ভারতের নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন এটা এনশিওর করবে যেন পাকিস্তানও ধ্বংস হয়ে যায়। একটা ওর্স্ট কেস সিনারিওতে যদি এটাও ধরে নেই যে ভারতের মেইনল্যান্ডকে পাকিস্তান ধ্বংস করে দিতে চায়, তাহলেও জলের নিচে লুকিয়ে থাকা এই নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনগুলো থেকে পাকিস্তানের উপর নিউক্লিয়ার অ্যাটাক করা সম্ভব। আর এটাকেই বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। কাশ্মীরে অ্যাটাকের পর থেকেই ভারত সরকারকে ভারতের সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো সাপোর্ট জানিয়েছে একটা স্ট্রং অ্যাকশন নেওয়ার জন্য। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক মতানৈক্য রয়েছে, কিন্তু দেশের সিকিউরিটির ব্যাপারে তারা সবাই একজোট। এমনকি জনগণও, সে হিন্দু হোক, মুসলিম বা খ্রিস্টান, সবাই নিজেদের দেশকে সম্মান করে এবং বিপদের সময় সবাই দেশের সাথে থাকবে, পাশে দাঁড়াবে। ফলে কোনো বড় যুদ্ধ হলে ভবিষ্যতে ভারত দেশের ভেতর থেকে ফুল সাপোর্ট পাবে। এছাড়া গ্লোবালিও ভারতকে অনেক দেশ সাপোর্ট করে। ফ্রান্স, রাশিয়া, জার্মানি, জাপান, আমেরিকা, ইসরায়েল, এরকম বহু দেশ রয়েছে যারা কাশ্মীর হামলার পর থেকে ভারতের পাশে দাঁড়িয়েছে। তো সবশেষে একটা প্রশ্ন ঘুরপাক করে আবারও আসছে যে ভারত কি তাহলে অপরাজেয়? ভারতের সামনে কি আজকের দিনে কোনো চ্যালেঞ্জ নেই? চ্যালেঞ্জ আছে, আর সেটা কিন্তু পাকিস্তান নয়। দেখুন, সামরিক দিক থেকে বলুন বা অর্থনৈতিকভাবে ভারত পাকিস্তানের থেকে বহু গুণে এগিয়ে রয়েছে, কিন্তু আমাদের মেইন প্রবলেম ফেস করতে হবে চীন থেকে। কারণ চীন অলরেডি ভারতের সাথে যুদ্ধ করেছে এবং জিতেছে। আজকের দিনেও প্রায় সব দিক থেকেই চীন আমাদের ভারতের থেকে এগিয়ে রয়েছে। ট্রেড ওয়ারের জন্য চীন থেকে বেশিরভাগ কোম্পানি ভারতে শিফট করছে, যেটা চীনের ইকোনমির কাছে একটা বড় থ্রেট। যে কারণে চীন চাইবে ভারত একটা বড়সড় যুদ্ধে জড়িয়ে যাক, যাতে ভারতের অর্থনীতি দিন দিন পিছিয়ে পড়ে। তাই আজকের দিনে কিন্তু পাকিস্তান নয়, ভারতের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো চীন। আর আমাদেরকে ভবিষ্যতে এই চীনকে বিট করার ক্যাপাবিলিটি তৈরি করতে হবে। এটা তো আমি আলোচনা করলাম যে ভারতকে যুদ্ধে হারানো কেন অসম্ভব, কিন্তু এই মুহূর্তে ভারতের ভেতরে বেশ কিছু প্রবলেম এমন রয়েছে যেগুলোর ব্যাপারে আমাদের কথা বলা উচিত। তার মধ্যে একটা হলো প্রাইভেট স্কুল, যারা শিক্ষার নামে প্যারেন্টসদের টাকা লুট করছে, দিনে দুপুরে ডাকাতি করছে। এই বিষয়ে ডিটেলসে জানার জন্য আমার এই ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, আমি ছিলাম মিঠুন, আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।